আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে ২.৫ কোটি টাকা জব্দ। মামলা ও গ্রেফতারের বিষয়ে মুখ খুলতে নারাজ দুদক মুখপাত্র। সংযম ও সহমর্মিতার সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। যারা ঐক্য নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাগিদ। রাজনৈতিক বিরোধ নয়, ঐক্যমত্যের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন চায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। দলের নিবন্ধন পেতে চলছে জোর প্রস্তুতি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। ভোটার দিবসের অনুষ্ঠানে সিইসি। দেশে মোট ভোটার 12,37,00,000। এবং রোজার প্রথম দিনে জমজমাট ইফতারের বাজার, কাঁচামালের চড়া দাম, ভোজ্য তেল কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তার ডিজির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে প্রায় ২.৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। গত বৃহস্পতিবার সাবেক এই সেনা কর্মকর্তা ঢাকা সেনানিবাসের বাসা থেকে এসব টাকা উদ্ধার করা হলেও রোববার তা প্রকাশ করে কমিশন। তবে সাইফুল আলমের বিরুদ্ধে মামলা কিংবা তাকে গ্রেফতারের বিষয়ে মুখ খোলেননি দুদক মুখপাত্র আক্তার হোসেন। রিপোর্ট মাহবুব কবির চপলের। দুদকের প্রধান কার্যালয়ে হঠাৎ দুটি ট্রাঙ্ক গাড়িতে তোলা হয়, সাথে সাথেই গণমাধ্যমের ক্যামেরা হাজির। কি আছে ট্রাঙ্ক দুটিতে? পরে জানা যায় এগুলোতে আছে প্রায় ২.৫ কোটি টাকা, যা গত বৃহস্পতিবার ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ঢাকা সেনানিবাসের বাসা থেকে জব্দ করে দুদক। তবে ঘটনার প্রকাশ নিয়ে চলে নাটকীয়তা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা স্বীকার করেন দুদকের মুখপাত্র আক্তার হোসেন। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সাবেক ডিজিএফআই প্রধান বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে কেন এত নাটকীয়তা? তাকে গ্রেফতার বা মামলা হয়েছে কিনা, এসব প্রশ্ন এড়িয়ে যান দুদকের মুখপাত্র। কঠিন প্রশ্ন, সহজ করে উত্তর দেন। বিষয়টা আমরা জেনেছি পরে। আমি যখন জেনেছি আমি আপনাদেরকে অবহিত করেছি। অনেক সংবাদ বিভিন্ন মাধ্যমে আসে, আমি নিজে বিষয়টা নিশ্চিত না হয়ে পড়ে আমি বলতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরে উদ্ধার হওয়া ২.৫ কোটি টাকা আদালতে জমা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংযম ও সহমর্মিতার সাথে সবাইকে একসাথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর লেডিস ক্লাবে আলেম ওলামা ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তিনি বলেন, দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে। ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, এক শ্রেণীর লোক দেশের ভেতরে এবং বাইরে বিভ্রান্তমূলক কথা বলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। যারা ঐক্য নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে। রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন, যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ, এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি, সেই রহমত যাতে আল্লাহ দেন। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উশিলা ধরে, একটা বিশেষ উশিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা
এক শ্রেণী ওটাকে পাতাড়া দিয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক বিরোধ নয়, ঐকমত্যের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন চায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। তবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী যে কোনো বিষয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে কার্যকর ভূমিকা রাখবে নতুন এই দল। নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার এটিএন বাংলাকে জানান, গুরুত্বের সাথে দলের নিবন্ধন পেতে প্রস্তুতি নিচ্ছে তরুণদের দলটি। আদিন সজীবের রিপোর্ট। দীর্ঘ ১.৫ দশকের গণ অভ্যুত্থানের চেতনায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকেই কয়েকটি বিষয়ে আলোচনায় আসছে ঘুরে ফিরেই। বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন দলটির অন্যতম লক্ষ্য, কিন্তু এর জন্য প্রয়োজন ঐক্যমত্য। যেখানে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিচ্ছে সরকারকে, সেখানে গণপরিষদের বিষয়ে ঐক্যমত্য কি শেষ পর্যন্ত হবে? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই যে বাংলাদেশের সংবিধানকে পুনর্লিখন করতে হবে। যেহেতু গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব, এবং আমরা দেখেছি যে সংবিধান সংস্থার প্রস্তাবনা তার কিছু প্রস্তাবনা দিয়েছেন, এবং যেই ধরনের প্রস্তাবনা দিয়েছে সেটা আসলে বেসিক্যালি পুনর্লিখনের শামিল। বাংলাদেশের ইতিহাসের আগে কখনো ব্যবস্থা পরিবর্তনের ডাক নিয়ে কোনো রাজনৈতিক দল আসেনি। বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে আমাদের খুবই দৃঢ় মতামত আছে। আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, গণপরিষদের কথা বলেছি। এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে, কারণ তারা তো আসলে এই বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বলছেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য দরকার। গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা। দ্বিমতগুলোকে পর্যালোচনা করা এবং সেখান থেকে কট্টর রাজনৈতিক অবস্থানে না পৌঁছানো, সেটা আমরা মনে করি যে সকলের জন্যই খারাপ। যদি গণপরিষদ নির্বাচন এই মুহূর্তে না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের ম্যানিফেস্টো এবং ম্যান্ডেট সবসময় থাকবে গণপরিষদ নির্বাচনের জন্য। আমরা বরং রাজনৈতিক দলগুলোকে আস্থা নেওয়ার জন্য বলেছি, আমাদের দিক থেকে প্রস্তাব করেছি যে এমন একটা নির্বাচন হোক যেখানে প্রথমে সংবিধান প্রণয়ন করা হবে, তারপর সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদটাই নিজেকে পার্লামেন্টের রূপ দেবে। তাহলে কি হচ্ছে, আপনি যারা একবার নির্বাচিত হচ্ছে তারাই কিন্তু পার্লামেন্ট ফর্ম করছে, ফলে এখানে ভয় পাওয়ার কিছু নাই। ফলে এটা নিয়ে আলোচনা হবে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলছে, জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে নিবন্ধনেরও। আমাদের এই মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে, এবং সেই সাথে দলটাকে সংগঠিত করা, সুসংহত করার যে কাজটা সেটা আমরা করব, এবং অবশ্যই নিবন্ধন এই কাজগুলো খুবই রুটিন ওয়ার্ক। তো আমরা এই রুটিন ওয়ার্কের দিকেও আগাবো। দলগুলোকে এগিয়ে আসতে হবে। দলগুলো যদি সংস্কারও না চায় তখন তো ঐক্যমত্য হওয়া সম্ভব না। ঐক্যমত্য তো শুধু কথার কথা না, কিছু জিনিসের উপর দাঁড়িয়ে আপনি ঐক্যমত্য হবেন। এখন শুধু জাতীয় নির্বাচন এটার প্রশ্নে অন্য সকল দলের রিজার্ভেশন বাদ দিয়ে একটা দলের জন্য আমরা এটা করতে পারি না। ৭১-এর অপূর্ণতা পূরণ আর ২৪-এর চেতনায় গড়া তারুণ্য নির্ভর দলটি যে নাগরিকদের এক ধরনের সাড়া পেয়েছে, তা আত্মপ্রকাশের দিনই স্পষ্ট হয়েছে। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দেশ বিনির্মাণে কতটা দৃশ্যমান কর্মসূচি দিতে পারবে তার উপরই নির্ভর করছে নাগরিক পার্টির জনসমর্থন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচি করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এই ইফতারে অংশ নেন কয়েক শতাধিক শিক্ষার্থী। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে মেসওয়াক বিতরণ করা হয়। এছাড়া হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন সংগঠনের নেতারা। মেয়েদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। এ সময় নতুন এই ছাত্র সংগঠনের নেতারা জানান, স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পতনের পর প্রথম ইফতার পার্টি এটি। স্বৈরাচারের সময় কেউ স্বাধীনভাবে ইফতার করতে পারেনি, এমনকি রমজানের ইফতারের জন্য খুনি লীগের হামলার শিকার হতে হয়েছিল অনেককেই। এই ইফতারকে ধর্মীয় স্বাধীনতা পালনের উপলক্ষ বলেও জানান তারা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা স্বৈরাচার মুক্ত টিএসসিতে আমরা প্রথম রমজান, এই উপলক্ষে আমরা গণ ইফতার কর্মসূচির গ্রহণ করেছি। ক্যাম্পাসগুলোতে ইসলামিক কোনো আয়োজন করলে এখানে ছাত্রলীগ হামলা করতো, বাধা দিত। ব্যাপক অংশগ্রহণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, বা ঢাকা শহর থেকে অনেকে এখানে এসেছেন, বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছেন। তো আমাদের যেটুকু আমরা আশা করি তার থেকে অনেক বেশি আমরা মনে করছি যে মানুষের পার্টিসিপেশন হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ভোট কারচুপি করে সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যতে তা দল ও ব্যক্তির জন্য ক্ষতিকর কারণ। এদিকে 2024 সালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 12,37,32,274 জন। আগের চেয়ে বেড়েছে 1.5% মতো। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস।
তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো পালন করা হয় জাতীয় ভোটার দিবস। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া ১৩ জন আহত নতুন ভোটারকে দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। অনুষ্ঠানে সহিংসতা মুক্ত ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন নির্বাচন কমিশনাররা। বলেন নির্বাচনী অপরাধের দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশনও। যে নির্বাচনগুলো হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর গুরু দায়ভার নির্বাচন কমিশনের। একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা মতো আমরা কাজ করতে ইনশাআল্লাহ বদ্ধপরিকর। এই সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোট দেওয়া শুধু অধিকার নয়, ভোটারদের দায়িত্ব। ভোটটা শুধু অধিকার হিসেবে দেখলাম না, আগে এটা অধিকার হিসেবে চিন্তা করা গেছে, এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে। সিইসি জানান রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নন কমিশন, তবে রাজনৈতিক দলগুলোকে নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি। ইতিহাস সাক্ষ্য দেয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। ভোটার দিবসের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জানানো হয় বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এর মধ্যে নারী ভোটার 6,03,79,665 জন, পুরুষ ভোটারের সংখ্যা 6,33,61,615 জন এবং হিজড়া ভোটারের সংখ্যা 994 জন। যদিও প্রত্যাশিতভাবে নতুন ভোটারের অন্তর্ভুক্তি না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকায় সংযুক্তি চলবে জুন পর্যন্ত। এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। প্রথম দিনেই জমে উঠেছে রাজধানীর ইফতারের বাজার। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের প্রতি আকর্ষণ বেশি ক্রেতাদের। পছন্দের ইফতার সামগ্রী কিনতে দুপুর থেকে সেখানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। মনির হোসেন টুপুর রিপোর্ট। প্রতি বছরের মতো পবিত্র রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। সড়কের এক মাথা থেকে অন্য প্রান্ত ভরে উঠেছে হরেক রকমের ইফতারির আইটেমে। বাতাসে ছড়িয়ে পড়েছে সুস্বাদু খাবারের ঘ্রাণ। ছোটকালের তেনে একদম প্রত্যেক বছর আহি, প্রত্যেক বছরই ভাই পয়লা দিনই আহি একদম, এবং রোজার মাস বইরাই আল্লাহর রহমতে আল্লাহ খাওয়ায়। মানুষের ভিড় অনেক, কিন্তু ক্রেতা কম। আশা করি সময়ের পরিবর্তে ক্রেতা আসবে। ইতিহাস বলে ঢাকার এই এলাকার ইফতারের এমন ঐতিহ্য 4 শতাব্দীর। আদিকালে এখানে ইফতার করাকে বলা হতো রোজা খোলাই। মোগল আমল থেকে এখানে আমার দাদা বাবারা এখান থেকে ইফতার নিয়েছে, প্রজন্ম পর প্রজন্ম আমরা ধারাবাহিকভাবে এখান থেকে ইফতার নিতে আসি। তো ওদের আগ্রহে 11 মাস অপেক্ষা করেছে। বাড়ির মহিলারা বসে আছেন, মা এবং আমার গিন্নি বড়ভাবে পোলা খাবে। এটা ঐতিহ্য চকবাজারের রাজকা থেকে না, ওই ব্রিটিশ আমল থেকেই প্রতি বছর একটা বড় আয়োজন হয় আর কি। ঐতিহ্যবাহী ইফতার আইটেমগুলো এখনো বিক্রি হচ্ছে এই বাজারে। এটা খাসির লেগ রোস্ট 800 টাকা পার পিস, বড় বাপের পোলা 800 টাকা কেজি, খাসির সুতি কাবাব 1200 টাকা কেজি, গরু 1000 টাকা কেজি, মুরগি 350 টাকা, কোয়েল পাখি 80 টাকা, আপনার দুধ নান আছে 100 টাকা পিস। আস্ত মুরগির কাবাব, বটি কাবাব, টিকা কাবাব, চিকেন কাঠি, শামি কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহী জিলাপি, হালিম, দই বড়া, কাশ্মীরি শরবত সহ আরো বাহারি আইটেমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রথম রমজানে সাধ্যের মধ্যে সবারই চাই ইফতারে বিশেষ কিছু, তাই নগরবাসীর মধ্যে অনেকেই ছুটে এসেছেন চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারের পসরায়। তারা তাদের পছন্দ অনুযায়ী কিনে নিচ্ছেন ইফতারি সামগ্রী। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
এদিকে রোজার প্রথম দিনেই চড়া নিত্যপণ্যের বাজার। ইফতারের অন্যতম উপকরণ লেবু, শসা, বেগুন, মরিচ ও টমেটো সহ অধিকাংশ সবজির দাম দ্বিগুণ। বেড়েছে সয়াবিন তেলের সংকট। এই অবস্থায় বাজার পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। রোজার প্রথম দিনই প্রতিবারের মতো এবারও অস্থির নিত্যপণ্যের বাজার। ইফতারে ভাজা পোড়া তৈরির প্রধান উপকরণ সয়াবিন তেলের বাজারে রয়েছে ব্যাপক ঘাটতি। 2-1টি দোকানে মিলছে 5 লিটার বোতলজাত তেল, নেই 2 ও 1 লিটারের বোতল। এতে বিপাকে মধ্যম আয়ের মানুষ। রমজান আসলে আমাদের মানুষের নিয়ম হয়ে সবকিছু দাম বাড়িয়ে দেয় ইচ্ছাকৃতভাবে। এগুলো সিন্ডিকেট। যিনি সরাই রাখে, যখন সাংবাদিক চলে যায় তখন সব আবার সামনে আনে, যখন আমরা কিনতে যাই তখন ওনারা দাম চাই প্রচুর পরিমাণ। মেল মাল কম দিতেছে, আমি মেলের তো বলতেছি আমার মাল দিতে, না দিলে আমি কি করবো। ছোলা, চাল ও ডাল এসব পণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও লেবু, শসা, বেগুন, মরিচ এবং টমেটো সহ কাঁচা সবজির দাম এখন একদিনের ব্যবধানে বেড়েছে দ্বিগুণ। লেবু হালি 80 থেকে 100 টাকা, বেগুন 80 টাকা, শসা 60 এবং মরিচ বিক্রি হচ্ছে 60 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বিপ্লবোত্তর বাংলাদেশে এখনো ভাঙা সম্ভব হয়নি ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেট। সবারই হাত আছে এখানে, খালি ব্যবসায়ীদের না। এই যে সিন্ডিকেটরা যারা আছে, আমাদের দেশের মানুষের মানবিকতা কম বলেই এই অবস্থা। আমাদের তো বেতন বাড়ে না, কিন্তু দাম তো বাড়ছে। এমন অবস্থায় কারণ বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন দোকানে তেলের সরবরাহের কাগজ যাচাই করে তারা। পরে সংস্থার মহাপরিচালক আলিম আক্তার খান দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তি আছে বাজারে। বাজারে 101টা পণ্য আছে, আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে বলেছে। একটা তদন্ত করব, তদন্ত করে আমরা জানাতে পারবো। আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে, এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। তিনি আরো জানান, পুরো রমজান জুড়েই বাজার তদারকি করতে দেশব্যাপী চলবে বিশেষ অভিযান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবছর বিতর্কিতদের দেওয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার। দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই পুরস্কার। তবে এই সংখ্যা 10-এর কম হবে। সচিবালয় জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগে স্বাধীনতা পুরস্কার নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এমনকি র্যাবের মতো প্রতিষ্ঠানকেও দেওয়া হয়েছে এই পুরস্কার। এবার নাম দেখে নয়, কর্ম দেখে পুরস্কার দেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা, যাতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উদ্যুক্ত হয়। শিগগিরই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হবে। এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম, তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল, এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য দেশে প্রথমবারের মতো ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন। তাদের অভূতপূর্ব এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা। আদ্দিনের দেখানো পথ অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য সংস্থাও এই ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করবে বলে আশা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অভূতপূর্ব এক উদ্যোগ। প্রথমবারের মতো বিনা পয়সায় হেলিকপ্টারে করে হাসপাতালে রোগী পরিবহন সেবা শুরু করল আদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দিয়ে দেশের স্বাস্থ্য সেবায় উন্মোচিত হলো নতুন এক যুগ। শনিবার বিকেলে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের হেলিপ্যাডে বেল 505 এয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। এ সময় সংশ্লিষ্টরা জানান, আদ্দিনের এই উদ্যোগের ফলে এখন থেকে বিনামূল্যে জরুরি সেবা পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুমূর্ষু ও দরিদ্র রোগীরা।
আদ্দিনের হটলাইন নাম্বারে যখনই কোনো কল আসবে হেলিকপ্টার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ক্লিয়ারেন্স নিয়ে টেক অফ করবে। আরো বড় আঙ্গিকে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যারা শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে অনেক সুযোগ পাচ্ছেন না তাদেরকে তাদের জীবনকে আলোকিত করবে। এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হবে, আমরা অনাকাঙ্ক্ষিত অনেক মৃত্যু রোধে সাহায্য করতে পারবো। এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে সকলের প্রতি আহ্বান জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রিয় ভাইয়েরা এবং আমার ছাত্রীরা আছে, আমি সবাইকে বলছি এই কথা, আমরা ডাক্তার হব, মানুষকে খেদমত করব, কোনো প্রত্যাশার বিনিময় না। আল্লাহ আমাদেরকে কোনোদিন না খায় মানবে না। আমরা কখনো কোনো যাই কাজ করি না কেন, যে সেবাই আমরা করি, প্রত্যেকে আমরা সেবা করি। রাষ্ট্রের বড় জায়গা থেকে আমরা সেবা করি, আমরা রাষ্ট্রের ছোট্ট একটা জায়গা থেকে আমরা সেবা করি, খেদমত করি। সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। সব কিছু যেন আমার আল্লাহর জন্য নিবেদিত হয়। আমরা যেন প্রভুকে ঘিরে ঘিরে আমার কাজগুলো করি, আমাকে ঘিরে ঘিরে কাজগুলো না করি। সবার কাছে এই আবেদন। আদ্দিনের অনন্য এই সেবা কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে মনে করেন বেবিচক চেয়ারম্যান। এই উদ্যোগটা আমার জানা মতে ওনারাই প্রথম এই উদ্যোগটা গ্রহণ করেছেন, যেসব যাত্রীরা আপনাদের সক্ষমতা নাই কিন্তু ট্রিটমেন্ট দরকার, তাদেরকে বিনামূল্যে অথবা খুব স্বল্প খরচে তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া, যাতে তারা আপনার রিকোয়ার্ড স্বাস্থ্য সেবাটা পেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। তো এটা মহৎ উদ্যোগ হলো খুলনা বিভাগে পুরো এরিয়াটাতে চালু হয়েছে এবং খুলনা বিভাগের সমস্ত লোকজন এটা অনেক উপকৃত হবে। খুলনা বিভাগের 10 জেলার 587টি চিহ্নিত স্থান থেকে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহন করা হবে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টিস খেলার খবর। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়েছে ভারত। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। প্রতিপক্ষের দেয়া 250 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 205 রানে গুটিয়ে যায় কিউইটের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 30 রানে 3 উইকেটে হারিয়ে বিপদে পড়ে ভারত। এরপর চতুর্থ উইকেটে 98 রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। 42 রানে প্যাটেল আর 79 রান করে আয়ার উইকেটের পর বাকিরা দলের রান এগিয়ে নিতে পারেননি। শেষ পর্যন্ত 9 উইকেটে 249 রানের পুঁজি রায় রোহিত শর্মার দল। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য অন্তত ব্রোঞ্জ পদক জেতা। 2005 সালে অভিষেক আসরে ব্রোঞ্জ জয়ের পর আর কোনোবারই পদক জেতেনি লাল সবুজের দলের প্রতিনিধিরা। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন শেষে নিজেদের লক্ষ্যের কথা বলেন কোচ শাহনাজ পারভিন মালেকা। ইরানের রাজধানী তেহরানের পারদিস শহরে 4 থেকে 9 মার্চ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। 3 মার্চ পুরো দল একসাথে তেহরানের অনুশীলন করার কথা রয়েছে। ভারত এবং ইরান বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে, তাই খেলোয়াড়রা বলছেন স্বর্ণ কিংবা রৌপ্য জেতাটা সহজ হবে না তাদের জন্য। শেষ করার আগে বিআরপি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে 2.5 কোটি টাকা জব্দ। মামলা ও গ্রেফতারের বিষয়ে মুখ খুলতে নারাজ দুদক মুখপাত্র। সংযম ও সহমর্মিতার সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। যারা ঐক্য নষ্টের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাগিদ। রাজনৈতিক বিরোধ নয়, ঐক্যমত্যের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন চায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। দলের নিবন্ধন পেতে চলছে জোর প্রস্তুতি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। ভোটার দিবসের অনুষ্ঠানে সিইসি। দেশে মোট ভোটার 12,37,00,000। এবং রোজার প্রথম দিনেই জমজমাট ইফতারের বাজার, কাঁচামালের চড়া দাম, ভোজ্য তেল কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তার ডিজির।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।